হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু কম্পিট অ্যান্ড উইন। মিসলেনিয়াস মেন্সের যে পরীক্ষাটা রিসেন্টলি আসতে চলেছে, যেটা হচ্ছে তোমাদের মে মাসে সম্ভবত 18 তারিখ অনুষ্ঠিত হবে, বা কিছু নির্দিষ্ট সূত্র অনুসারে জানা যাচ্ছে যে ডেট কিছুটা হলেও পিছোতে পারে। সেখানে জিএস যে টপিকটা থাকে, মানে জেনারেল স্টাডিজ যে ব্যাপারটা থাকে, সেইটা নিয়ে অনেকেরই মনে অনেক ধরনের সংশয় থাকে এবং সেখানে দুটো মেইনলি পোর্শন থাকে, একটা ডেসক্রিপটিভ পোর্শন, একটা অবজেক্টিভ পোর্শন। অবজেক্টিভ পোর্শনে 50 নম্বরের উত্তর করতে হয় 25টা 2 নম্বরের কোশ্চেন, আর ডেসক্রিপটিভ পোর্শনে তোমাদের 50 নম্বরের উত্তর করতে হয় একটা 20 নম্বরের কোশ্চেন এবং দুটো 15 নম্বরের কোশ্চেন। তো আমি এখন থেকে মিসলেনিয়াস মেন্সের এরকম জিএস এর উপর, মানে যে ডেসক্রিপটিভ যে ধরনের টপিক গুলো লিখতে দেয় পরীক্ষায়, তোমাদের খুব রিসেন্ট যেগুলো অনগোয়িং টপিক, যেগুলো নিয়ে প্রচুর চারদিকে আলোচনা চলছে, সেই সমস্ত জিনিস নিয়েই লিখতে দেয়। তো এরকম বেশ কিছু টপিক আমি টিল মিসলেনিয়াস মেন্স আমাদের ইউটিউব চ্যানেলে পোস্ট করব এবং সেগুলো তোমাদেরকে কভার করাবো। তো আজকের যে বিষয় সেটা হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড, বা যেটাকে বলছি অভিন্ন দেওয়ানি বিধি। অত্যন্ত ইম্পর্টেন্ট একটা টপিক। তো চলো তাহলে আমরা দেরি না করে আমরা স্টার্ট করে দিই আজকের টপিকটা। মেইনলি আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে টপিকটাকে খুব ভালো করে অ্যানালাইসিস করব, কি ধরনের কোশ্চেন হতে পারে, ঠিক আছে, জিএস এর মধ্যে বা ডেসক্রিপটিভ টপিকে, মানে ইউনিফর্ম সিভিল কোড রিলেটেড কি কি কোশ্চেন আসতে পারে, তার কি সপক্ষে যুক্তি আছে, তার কি বিপক্ষে যুক্তি আছে, বা কেন এটা চালু করা উচিত, কেন এটা উচিত নয়, হ্যাঁ, এবং আগামী দিনে কি কি পদক্ষেপ আমাদের গ্রহণ করতে হবে, কোন রাজ্য প্রথম ইউনিফর্ম সিভিল কোড আমাদের ভারতবর্ষে গ্রহণ করেছে, এই ধরনের যে সমস্ত তথ্যগুলো, এগুলো আমরা একটা ডিটেলে অ্যানালাইসিস করব এবং এটার গুড এফেক্টস, ব্যাড এফেক্টস, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো চলো আমরা দেরি না করে স্টার্ট করে দিই। তো প্রথমেই দেখো যেটা বলছে যে ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধি মানে কি। আমাদের ভারতবর্ষের প্রথম রাজ্য হিসেবে উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হয়েছে। উত্তরাখণ্ডেই অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড, যেটা হচ্ছে 27শে জানুয়ারি 2025 থেকে আইন করে বলবৎ করা হয়েছে। ঐতিহাসিক পরিবর্তনের মূল লক্ষ্য হলো কি, লিঙ্গ, বর্ণ, ধর্ম নির্বিশেষে সকল নাগরিকের জন্য সমতা প্রদান করা। এবার তোমাদের মনে হতে পারে যে ইউনিফর্ম সিভিল কোড জিনিসটা কি বা অভিন্ন দেওয়ানি বিধি জিনিসটা কি। আমি এর পরের স্লাইডেই সেটা নিয়ে আসছি। জাস্ট এইটুকু বলে রাখি যে সকল ধর্ম নির্বিশেষে সকল নাগরিকের জন্য ব্যক্তিগত আইন যাতে সমান হয়, সাচেস ধরো ম্যারেজ রিগার্ডিং, ডিভোর্স রিগার্ডিং, উত্তরাধিকার মানে সাকসেশন রিগার্ডিং, দত্তক গ্রহণ বা যেটা অ্যাডপশন, ঠিক আছে, সেই রিগার্ডিং, ভরণ পোষণ রিগার্ডিং, এই রিগার্ডিং যে ব্যক্তিগত যে আইনগুলো, প্রত্যেকটা ধর্মের ক্ষেত্রে ভারতবর্ষে বর্তমানে বিভিন্ন ধর্মের ক্ষেত্রে বিভিন্ন ধরনের আইন আছে, ঠিক আছে। হিন্দুদের জন্য হিন্দু ম্যারেজ অ্যাক্ট আছে, মুসলিমদের জন্য মুসলিম ম্যারেজ অ্যাক্ট আছে, এই ধরনের ব্যাপারগুলো কিন্তু রয়েছে ভারতবর্ষে। কিন্তু সেটা না করে সমস্ত ধর্ম নির্বিশেষে সকল নাগরিকের জন্য যদি একটাই দেওয়ানি বিধি হয় বা মানে ব্যক্তিগত আইন হয়, সেটাকে আমি বলবো ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধি, ঠিক আছে। তো তার মানে কি বলছে যে ঐতিহাসিক পরিবর্তনের মূল লক্ষ্য কি, লিঙ্গ, বর্ণ, ধর্ম নির্বিশেষে সকল নাগরিকের জন্য সমতা প্রদান করা এবং দেওয়ানি আইনগুলির মধ্যে সামঞ্জস্য স্থাপন করা। এছাড়া উত্তরাখণ্ডের পাশাপাশি যেটা হচ্ছে যে গুজরাট এবং আসাম, বাকি এই দুটো রাজ্যও কিন্তু ইউনিফর্ম সিভিল কোড বাস্তবায়নের জন্য আইন পাস করতে চলেছে। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি যে গোয়া ভারতবর্ষের একমাত্র এমন রাজ্য যেখানে নাকি পর্তুগিজ সিভিল কোড 1867 এর এখনো পর্যন্ত চালু রয়েছে, এবং 1870 সাল থেকেই এই যে কোডের বলে গোয়া কিন্তু ভারতবর্ষের প্রথম রাজ্য যেখানে নাকি স্বাধীনতার আগে থেকেই কিন্তু আমাদের ইউনিফর্ম সিভিল কোড চালু রয়েছে, ঠিক আছে, কমন সিভিল কোড যেটা। সুতরাং ঠিকঠাক যদি দেখতে চাও তাহলে দেখতে পাবে যে বর্তমানে গোয়া এবং উত্তরাখণ্ড এই দুটোই হচ্ছে একমাত্র রাজ্য যেখানে অভিন্ন দেওয়ানি বিধি পাস হয়েছে এবং বলবৎ হয়েছে, ঠিক আছে। গুজরাট এবং আসামের যে দুটো, সেই দুটো এখনো ইমপ্লিমেন্টেশনের স্টেজে আছে, প্ল্যানিং এর স্টেজে আছে, বিল পাস করার জায়গায় এখনো পৌঁছায়নি। তো চলো এর পরের যে স্লাইডটায় আমরা চলে যাব, সেটা আমি যেটা বলছিলাম। আচ্ছা, তার আগে একটা জিনিস তোমাদের জন্য ছোট্ট করে ঘোষণা করে দিই, তোমাদের একটা নতুন কম্বাইন্ড ব্যাচ আমাদের তরফ থেকে আসতে চলেছে। মিসলেনিয়াস ক্লার্কশিপ, আসন্ন যে মিসলেনিয়াস, পরের বছরের যে মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ যে পরীক্ষাগুলোর ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট পিএসসির তরফ থেকে বেরিয়েছে, তার সাথে
ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারেরও একটা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে, মোটর ভেহিকেল ইন্সপেক্টরের একটা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে। এছাড়া ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, রেল, এসএসসি এর জন্য আমরা একটা কম্বাইন্ড ব্যাচ লঞ্চ করছি। তো সেটা খুব রিসেন্টলি স্টার্ট হতে চলেছে। তো স্ক্রিনে দেওয়া যে দুটো নাম্বার আছে সেই দুটো নাম্বারে তোমরা কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, কোর্সের সমস্ত ডিটেলস আমরা তোমাদেরকে বলে দেবো। তো চলো আমরা এর পরের স্লাইডে চলে যাই। সেটা হচ্ছে আর একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে যে আমাদের যেটা গত সম্ভবত সেপ্টেম্বর এবং নভেম্বর মাসে যে মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের যে প্রিলিমসটা অনুষ্ঠিত হয়েছে, তো তার আমাদের একটা অনগোয়িং মেন্সের ব্যাচ চলছে। তোমরা জানো যে মিসলেনিয়াসের মেন্সে জিএস, ম্যাথ, বেঙ্গলি, ইংলিশ সমস্ত কিছুই রয়েছে। ক্লার্কশিপে সেখানে বেঙ্গলি অ্যান্ড ইংলিশের খালি ডিসক্রিপটিভ টুকু রয়েছে। তো সেই রিগার্ডিং আমাদের মেন্সের ব্যাচ চলছে। তো তোমরা ওই স্ক্রিনে দেওয়া নাম্বারে, মানে ওপরে যে দুটো নাম্বার দেখা যাচ্ছে সেখানে কল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো ফর ইউর অ্যাডমিশন অ্যান্ড এনরোলমেন্ট ইন আওয়ার ব্যাচ। ঠিক আছে? তো এরপর চলো আমরা দেখে নিই যে যেটা আমি বলছিলাম একটু আগে, যে ইউনিফর্ম সিভিল কোড কি। দেখো এখানে লেখা আছে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি হচ্ছে ভারতের নাগরিকদের ব্যক্তিগত আইন প্রণয়ন ও বাস্তবায়নের প্রস্তাব, যা সকল নাগরিকের ক্ষেত্রে তাদের ধর্ম নির্বিশেষে সমানভাবে প্রযোজ্য হবে। অন্যভাবে বলতে গেলে এটা সমস্ত নাগরিকের জন্য সমানভাবে প্রযোজ্য অভিন্ন দেওয়ানি আইন। ঠিক আছে? বর্তমান ব্যবস্থায় যেটা বলছিলাম যে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়, মুসলিম সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায়, হ্যাঁ, শিখ সম্প্রদায়, বিভিন্ন ধর্মীয় সম্প্রদায় কি করে যে বিবাহ বিচ্ছেদ, হ্যাঁ, দত্তক গ্রহণ, উত্তরাধিকারের মতন বিষয় তাদের নিজস্ব ব্যক্তিগত আইন অনুসরণ করে। সেখানেই যে ইউনিফর্ম সিভিল কোড সেটা সমস্ত নাগরিকের জন্য এক এবং অভিন্ন আইনের বিধান দেয়। ঠিক আছে? মানে সবার জন্য আর কি সেম ল হবে ব্যক্তিগত ক্ষেত্রে, এই যে ম্যারেজ, ডাইভোর্স বা অ্যাডপশন বা সাকসেশন এই ধরনের ক্ষেত্রে। এরপর যেটা সেটা হচ্ছে এই অভিন্ন দেওয়ানি বিধিকে ভারতীয় সংবিধানের প্রতিষ্ঠিত আদর্শের সাথে সামঞ্জস্য রেখে একটা সেকুলার এবং একটা ন্যায়সঙ্গত সমাজ গঠনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হয়। আমরা জানি যে আমাদের যে এই যে ফান্ডামেন্টাল রাইটস এর পরে যে আমাদের ডিপিএসপি পার্টটা রয়েছে, যে আমাদের ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, মানে রাজ্য নীতির যে নির্দেশমূলক নীতি, সেই পার্টের অধীনে কিন্তু আমাদের 44 নম্বর আর্টিকেলে বা 44 নম্বর অনুচ্ছেদে কিন্তু আমাদের বলা হয়েছে যে আমাদের যে রাষ্ট্র বা স্টেট তারা কি করবে, যে একটা ভারতব্যাপী নাগরিকদের জন্য একটা অভিন্ন দেওয়ানি বিধি তৈরির চেষ্টা করবে। তবে ব্যাপারটা হচ্ছে যে ডিপিএসপি আমরা কি জানি যে ইট ইজ নট এনফোর্সিবল বাই ল, মানে এটা যদি না হয় তাহলে তুমি কোনো কোর্টে যেতে পারবে না। ঠিক আছে? তো এবং সব থেকে বড় কথা হচ্ছে যে যেখানে 25 যে আর্টিকেল বা 25 নম্বর আর্টিকেলে যেখানে নাকি ধর্মীয় স্বাধীনতার কথা স্বীকার করা হচ্ছে, মৌলিক অধিকারের মধ্যে ধরা হচ্ছে, সেখানে দাঁড়িয়ে এই ইউনিফর্ম সিভিল কোড চালু করা, এটা কিন্তু মানে কোর্টের বক্তব্য অনুযায়ী মানে ইয়ের পরিপন্থী, মানে আমাদের মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস এর পরিপন্থী। 1980 সালে সুপ্রিম কোর্টের বক্তব্য অনুযায়ী দেখো, মৌলিক অধিকার এবং নির্দেশমূলক নীতির মধ্যে ভারসাম্য বজায় রাখতেই হবে। যে কোনো একটাকে যদি আমরা নিরঙ্কুশ প্রাধান্য দিই তাহলে কিন্তু সংবিধানের সম্প্রীতি নষ্ট হতে পারে। এর আগে আমরা বিভিন্ন ধরনের কেস দেখেছি, যেমন ধরো কেশবানন্দ ভারতী কেসে দেখেছি, যেটা বেসিক স্ট্রাকচার ডক্ট্রিনের উপর হয়েছিল এই ডিপিএসপি আর ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে। তার আগে গোলকনাথ কেস হয়েছিল, সেটাও কিন্তু এই আমাদের ফান্ডামেন্টাল রাইটস এন্ড ডিপিএসপির মধ্যে একটা কন্ট্রাডিকশন রিগার্ডিং কেসটা ছিল। তো চলো এরপর আমরা পরের স্লাইডে চলে যাই। যে বলা যাচ্ছে যে ওই যেটা বললাম, যে যদিও আইন দ্বারা প্রয়োগযোগ্য নয়, নট এনফোর্সেবল বাই ল, তবু এই 44 নম্বর অনুচ্ছেদটি সকল নাগরিকের উপর রাষ্ট্রের অভিন্ন নাগরিক আইন প্রয়োগের প্রচেষ্টাকে তুলে ধরে। মানে স্টেট চেষ্টা করবে, আইন করে পাস করার কোনো ব্যাপার নেই, কিন্তু চেষ্টা করবে। আচ্ছা, এরপর যেটা সেটা হচ্ছে যে মানে ইউনিফর্ম সিভিল কোডের যে পটভূমি, ব্রিটিশ শাসনাধীন ঔপনিবেশিক ভারতবর্ষে সর্বপ্রথম ইউনিফর্ম সিভিল কোডের দাবি ওঠে, যে মেন লক্ষ্য কি ছিল, যে প্রতিরোধ এড়ানোর জন্য হিন্দু এবং মুসলিম ব্যক্তিগত আইনকে আলাদা রেখে, ওরা মানে ব্রিটিশরা বরাবরই ডিভাইড এন্ড রুল পলিসি করেছে আমাদের মধ্যে। তো দুটো ধর্ম, দুটো যে মেন রিলিজিয়ন ইন্ডিয়াতে, তাদের ব্যক্তিগত আইনকে আলাদা রেখে অভিন্ন আইন তৈরি করা, সেম আইন তৈরি করা আর কি প্রত্যেকটা নাগরিকের জন্য দেওয়ানি বিধি সিভিল কোডের ক্ষেত্রে। তো 20th সেঞ্চুরি একদম শুরুর দিকে যারা নাকি মানে ইকুয়ালিটি এবং সেকুলারিজমের জন্য কথা বলছিলেন, যে সমস্ত নারী কর্মীরা, তাদের নেতৃত্বে কিন্তু ইউসিসির দাবিটা আরো আকর্ষণ অর্জন করে।
সাংবিধানিক বিতর্ক হিসেবে আমরা দেখব, যখন নাকি ভারতীয় সংবিধানের খসড়া তৈরি হচ্ছে, ড্রাফটিং যখন হচ্ছে, তখন ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন আমাদের ভারতের সংবিধানের যিনি আর্কিটেক্ট ডক্টর বি আর আম্বেদকর। তো উনি এবং গণপরিষদের অন্যতম সদস্য ছিলেন আল্লাদি কৃষ্ণস্বামী, কে এম মুন্সি। এনারা কিন্তু এই অভিন্ন যে দেওয়ানি বিধি রূপায়ণকে, মানে ইউসিসির যে রূপায়ণ বা ইউনিফর্ম সিভিল কোডের যে রূপায়ণ, এটাকে কিন্তু সমর্থন করেছিলেন। আচ্ছা, একটা জিনিস বলে রাখি, এই আল্লাদি কৃষ্ণস্বামী, কে এম মুন্সি, ডক্টর বি আর আম্বেদকর প্রত্যেকেই কিন্তু ড্রাফটিং কমিটির সদস্য ছিলেন। তো বিতর্কের সময় গণপরিষদের ইউনিফর্ম সিভিল কোড নিয়ে বিস্তারিত যখন আলোচনা হচ্ছে, তখন গণপরিষদের মানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যে মুসলিম সদস্যরা, তারা কিন্তু ধর্মীয় অনুশীলনের জন্য সুরক্ষার প্রস্তাব দিয়ে সম্প্রদায়ের ব্যক্তিগত আইনের ওপর এটার যে একটা ইল এফেক্ট পড়বে সেটা নিয়ে একটা উদ্বেগ প্রকাশ করেন। তো আমরা জানি যে মুসলিমদের যে বিভিন্ন ল আছে, শরিয়া ল আছে, এছাড়া মানে অন্যান্য ল আছে, সেটার মাধ্যমে তাদের একটা নিজস্ব ধর্মীয় রীতিনীতি আছে। মানে এই ধরনের ব্যক্তিগত বিষয় রিগার্ডিং বিবাহ, দত্তক নেওয়া, উত্তরাধিকার, এগুলোর ক্ষেত্রে ব্যাপার রয়েছে। খ্রিস্টানদেরও এরকম আলাদা ল রয়েছে, সেগুলোতে আমি আসছি। তো সর্বশেষে একটা সমঝোতায় পৌঁছানোর জন্য কি করা হয় যে এটাকে প্রভিশনাল একটা 44 নাম্বার অনুচ্ছেদের মধ্যে একটা অপ্রয়োগযোগ্য একটা নির্দেশক নীতি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়, মানে ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসির মধ্যে 44 নাম্বার আর্টিকেলের মধ্যে এটাকে ঢুকিয়ে দেওয়া হয়। পোস্ট ইন্ডিপেন্ডেন্স যদি দেখি, 1955-56 সাল নাগাদ কিন্তু পার্লামেন্টে হিন্দু ব্যক্তিগত আইন বিধিবদ্ধ করার জন্য হিন্দু কোড বিল প্রণয়ন করা হয়। যাই হোক, তো 1985 সালে একটা কেস হয়, যেটা হচ্ছে শাহবানো কেস। সেখানে কিন্তু ইউনিফর্ম সিভিল কোডের বিতর্ক আবার ওঠে এবং সুপ্রিম কোর্ট এই বিধি গ্রহণের আহ্বান জানায়। তৎকালীন সময়ে যিনি আমাদের প্রধান বিচারপতি ছিলেন সুপ্রিম কোর্টের, তিনি ছিলেন ওয়াই.ভি. চন্দ্রচূড়। তিনি কি বলেন যে ইউসিসি বা ইউনিফর্ম সিভিল কোড যেটা, সেটা সংবিধানের যে আইডিওলজি বাস্তবায়নে, প্রপার সেকুলারিজম অ্যান্ড ইকুয়ালিটি, সেটার বাস্তবায়নে এবং দেশের আইনগুলো, যে ব্যক্তিগত যে আইনগুলো বিভিন্ন ধর্মের ক্ষেত্রে, সেগুলোকে একটা কনসলিডেটেড ফর্মে বা একীভূত করতে সহায়তা করবে। ঠিক আছে, এরপর চলো, সেটা হচ্ছে সাম্প্রতিক ঘটনা। তারপর থেকে এই যে সারালা মুদগাল কেস হয়েছে 1995, সায়রা বানু কেস হয়েছে 2017, হ্যাঁ, এই ধরনের কেসে কিন্তু এই ইউসিসির ওপর প্রতিটা কেসেই কিন্তু সুপ্রিম কোর্ট বারে বারে জোর দিয়েছে। তবে হ্যাঁ, রিসেন্টলি আমাদের এই যে 21 এবং 22তম যে ল কমিশন হয়েছিল, সেখানে 2018-র যে 21তম আইন কমিশন, সেখানে বলেছে যে একটা শক্তিশালী গণতন্ত্রের মধ্যে বৈচিত্র্যকে স্বীকৃতি দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এর জন্য বলেছে যে বর্তমানে ভারতবর্ষ যে পর্যায়ে রয়েছে, সেখানে কিন্তু ইউসিসিটা প্রয়োজনীয় বা কাম্য নয়। 22তম ল কমিশন, 21তম ল কমিশনের চেয়ারম্যান সম্ভবত ছিলেন তোমাদের বলবীর সিং চৌহান। ঠিক আছে, 22তম ল কমিশন কি করেছে না, 21তম ল কমিশনের বিধান যেটা নাকি বলেছিল যে প্রয়োজনীয় বা কাম্য নয় ইউনিফর্ম সিভিল কোড, সেইটাকে প্রাথমিকভাবে বহাল রেখেছিল, কিন্তু পুনর্বিবেচনার উপরও জোর দিয়েছে। এই বিষয়ে 22তম কমিশন কি করেছে, যে জেনারেল পাবলিক এবং ধর্মীয় যে সমস্ত সংগঠনগুলো রয়েছে, ভারতবর্ষে তো বিভিন্ন ধর্মীয় সংগঠন রয়েছে, তাদের কাছ থেকে যে ইউনিফর্ম সিভিল কোড চালু করা উচিত কি উচিত না, এবং এই রিলেটেড প্রতিক্রিয়া এবং মতামত কিন্তু চাওয়া হয়েছে। এরপর আমরা দেখবো যে ভারতে যে সমস্ত সিভিল যে সমস্ত ল গুলো রয়েছে, তার প্রেজেন্ট স্ট্যাটাসটা কিরকম। তো বিভিন্ন সম্প্রদায় ভিত্তিক বিভিন্ন ব্যক্তিগত নিয়ম নিয়ে গঠিত ভারতবর্ষের বিভিন্ন যে দেওয়ানি আইনগুলো। তো এছাড়া কিন্তু কিছু কিছু ধর্মনিরপেক্ষ আইন রয়েছে, যেমন স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 1994 বা বিশেষ বিবাহ আইন 1954 রয়েছে। তো কিছু ক্ষেত্রে যে স্পেশাল ক্যাটাগরি স্টেটস এর ক্ষেত্রে ব্যক্তিগত যে আইনগুলো, মানে দেওয়ানি আইনগুলোর ব্যতিক্রম রয়েছে। তো বর্তমানে যেগুলো ইন্ডিয়াতে এক্সিস্টেন্ট যেগুলো দেওয়ানি আইন, যেগুলো হচ্ছে তোমাদের সিভিল অ্যাক্ট যেগুলো রয়েছে, সেগুলো কি কি রয়েছে, যেমন ধরো হিন্দুদের যেরকম ব্যক্তিগত আইন রয়েছে, হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955, হিন্দু সাকসেশন অ্যাক্ট 1956, হিন্দু মাইনরিটি অ্যান্ড গার্জেনশিপ অ্যাক্ট 1956, হিন্দু অ্যাডপশনস অ্যান্ড মেইনটেনেন্স অ্যাক্ট 1956, এগুলো। এবং এই আইনে যে হিন্দু যে শব্দটা, তার মধ্যে কিন্তু শিখ, জৈন, বুদ্ধিস্ট প্রত্যেকেই পড়ে। ঠিক আছে, এছাড়া মুসলিমদের ব্যক্তিগত আইন রয়েছে, যেমন ধরো মুসলিম পার্সোনাল ল, শরিয়াত অ্যাপ্লিকেশন অ্যাক্ট 1937 বা ডিসলিউশন অফ মুসলিম ম্যারেজেস অ্যাক্ট 1939 এর মতন বিভিন্ন আইনগুলো রয়েছে। খ্রিস্টানদের ব্যক্তিগত আইন রয়েছে, যেমন ধরো ইন্ডিয়ান খ্রিস্টান ম্যারেজেস অ্যাক্ট 1872।
এছাড়া ধর্ম নিরপেক্ষ একটা আইন রয়েছে, যেটা ধরো স্পেশাল ম্যারেজ অ্যাক্ট রয়েছে 1954, যার মধ্যে ইন্টার রিলিজিয়ান ম্যারেজ সম্ভব, ঠিক আছে। এবং এছাড়াও রয়েছে যেমন ধরো গার্জেনস অ্যান্ড ওয়ার্ডস অ্যাক্ট 1890। তো এবার ভারতবর্ষে এই যে 140 কোটি দেশ, ঠিক আছে, সেখানে এতগুলো ধর্ম, প্রত্যেকটা ধর্মের ব্যক্তিগত আইন যদি আলাদা আলাদা ভাবে মেনে চলতে হয়, তাহলে কিন্তু মানে মামলা মোকদ্দমার শেষ থাকে না, ঠিক আছে। তো এবং যদি ঠিকঠাক প্রত্যেকটা ধর্মের রীতিনীতি মেনে যদি তোমাকে একটা কোড তৈরি করতে হয়, ইউনিফর্ম সিভিল কোড যদি তৈরি করতে হয়, সেটাও কিন্তু যথেষ্ট কঠিন কাজ। তো দুদিকেই কিন্তু চ্যালেঞ্জ রয়েছে। এরপর যেটা রয়েছে দেখো, ব্যক্তিগত আইনের কিছু ব্যতিক্রম রয়েছে কিছু কিছু জায়গায়, যেমন ধরো 371 যে আর্টিকেল রয়েছে, সেখানে বেশ কিছু স্টেট, যেগুলো উত্তর পূর্ব যে সমস্ত রাজ্যগুলো রয়েছে, আসাম, নাগাল্যান্ড, মিজোরাম, এরকম কয়েকটা রাজ্যের তো স্পেশাল ক্যাটাগরি স্টেটস রয়েছে। তো এদের ক্ষেত্রে কিন্তু ব্যক্তিগত আইনের কিছু ব্যতিক্রম প্রবর্তন করা হয়েছে এই সমস্ত জায়গায়, ঠিক আছে। সো লেটস মুভ টু দ্য নেক্সট স্লাইড। এরপর যেটা আসছি সেটা হচ্ছে যে এই যে ধরো অভিন্ন দেওয়ানি বিধি সম্পর্কিত হচ্ছে সুপ্রিম কোর্টের বেশ কিছু বিখ্যাত মামলা একটু আমরা দেখে নেবো, যেটা আমরা বলছিলাম। যেমন ধরো শাহবানো মামলা 1985-এ, এখানে বেসিক্যালি শাহবানো, যিনি একজন মুসলিম মহিলা ছিলেন, তাকে তার স্বামী ডিভোর্স দিয়ে দিয়েছিল, ঠিক আছে। এবার স্বামীর কাছ থেকে অ্যালিমনি ব্যাপারে উনি যখন দাবি করলেন, তখন স্বামী বললেন যে না, আমি তোমাকে অ্যালিমনি দিতে পারবো না। সে ভদ্রমহিলা এবার সুপ্রিম কোর্টে যান, ঠিক আছে। এবং এক্ষেত্রে লিঙ্গ সমতা নিশ্চিত করার জন্য অভিন্ন দেওয়ানি বিধির প্রয়োজনীয়তা তুলে ধরে সুপ্রিম কোর্ট কিন্তু ওই মুসলিম মহিলার শাহবানোর পক্ষে রায় দেন, ঠিক আছে। এবং ফাইনালি কিন্তু ওনার হাজবেন্ড কিন্তু ওনাকে অ্যালিমনি দিতে বাধ্য হয়েছিলেন। এবং এই কেসে সুপ্রিম কোর্ট বলে যে সত্যি কথা বলতে কি, সারা দেশে কিন্তু এরকম একটা অভিন্ন দেওয়ানি আইন দরকার, ঠিক আছে। এরপর যেমন ধরো 1995-এর সালারাম উদ্দাল কেস, যেখানে একজন হিন্দু পুরুষ মানুষ, যিনি বহু বিবাহ মানে অনেকগুলো বিয়ে করার জন্য আর কি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, ঠিক আছে। তো এক্ষেত্রে সুপ্রিম কোর্ট কি বলে যে ব্যক্তিগত আইনের অপব্যবহার, এটা তো অপব্যবহার। ইসলাম ধর্ম কেন গ্রহণ করেছে না, অনেকগুলো বিয়ে করবে বলে, ঠিক আছে। এটা তো একজনের অপব্যবহার। এই অপব্যবহার রোধের জন্য ইউসিসির প্রয়োজনীয়তার উপর আবার জোর দেয় এবং বলে যে এরকম একটি অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড আগামী দিনের যে দেওয়ানি আইনগুলো তার ক্ষেত্রে কিন্তু স্পষ্টতা এবং সামঞ্জস্য আনবে। এখানেও কিন্তু সুপ্রিম কোর্ট আবারও বলে যে ইউনিফর্ম সিভিল কোড কিন্তু ভারতবর্ষে ইমিডিয়েট দরকার 1995-এ। 2017 সালে আবার একটা কেস হয়, যেটা হচ্ছে তোমার সায়রা বানু ভার্সেস ইন্ডিয়ান ইউনিয়ন, যেখানেও সুপ্রিম কোর্ট বলে যে 3 তালাক প্রথা অসাংবিধানিক এবং এটি মুসলিম নারীদের মর্যাদা ও সমতা অধিকারের সম্পূর্ণ বিরোধী। এক্ষেত্রে আরো পরামর্শ দেয় যে মুসলিমদের যে বিবাহ এবং বিবাহ বিচ্ছেদ মানে ম্যারেজ এবং ডাইভোর্সের জন্য পার্লামেন্ট থেকে কিন্তু আইন পাস হওয়া উচিত, ঠিক আছে। এখানে সুপ্রিম কোর্ট রায় দেয়। এবং খুব রিসেন্টলি 2019-এ, যে বছর নাকি তোমাদের এই সম্ভবত ট্রিপল তালাক বিলটা পাস হলো, তো সেখানে এই হোসে পাওলো কুটিনহো ভার্সেস মারিয়া লুইজা ভ্যালেন্টিনা পেরেইরা 2019-এর একটা কেস হয়। এখানেও সুপ্রিম কোর্ট, এরা বেসিক্যালি ছিল তোমার গোয়ার একজন দম্পতি। তো এক্ষেত্রে গোয়াকে একটা উজ্জ্বল উদাহরণ হিসাবে প্রশংসা করা হয় সুপ্রিম কোর্টের তরফ থেকে এবং বলা হয় যে দেখো, গোয়া হচ্ছে ভারতবর্ষের এমন একটা রাজ্য যারা সেই 1870 সাল থেকে পর্তুগিজ সিভিল কোডের বলে তারা কিন্তু ইউনিফর্ম সিভিল কোড মেনে চলছে। তো সেখানে বলছে যে সর্বধর্ম নির্বিশেষে প্রত্যেক সকলের জন্য বহুদিন ধরে যে একটা অভিন্ন দেওয়ানি বিধি চালু রয়েছে, সেই বিষয়ে কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে গোয়াকে যথেষ্ট প্রশংসা করা হয় এবং বলা হয় যে গোটা ভারত জুড়ে এইরকম অভিন্ন দেওয়ানি বিধি বাস্তবায়ন করা ইমিডিয়েট প্রয়োজন, ঠিক আছে। কারণ দেখো, এতগুলো রাজ্য, এতগুলো ধর্ম, ঠিক আছে, তো সেখানে দাঁড়িয়ে একটা ইউনিফর্ম সিভিল কোড কিন্তু ভারতবর্ষে অত্যন্ত দরকার, ঠিক আছে। প্রত্যেকটা ধর্মের যদি আলাদা আলাদা বিধান তোমাকে যদি মেনে চলতে হয়, তাহলে কিন্তু জিনিসটা মানে একটা সমস্যারই জন্ম দেয়। কারণ এত বড় একটা রাজ্যে 140 কোটি দেশ, যেখানে সেখানে প্রত্যেকটা ধর্মের আলাদা আলাদা বিধান থাকাটা কিন্তু কাম্য নয়। যাই হোক, তো সেই জন্য কেন্দ্রীয় সরকার বিভিন্ন রাজ্যে কিন্তু আস্তে আস্তে ইউনিফর্ম সিভিল কোড এবং প্রত্যেকটা রাজ্যই আস্তে আস্তে অ্যাডপ্ট করতে শুরু করছে আর কি। তো উত্তরাখণ্ড সেক্ষেত্রে পথপ্রদর্শক, প্রথম রাজ্য হিসেবে স্বাধীনতার পর উত্তরাখণ্ড হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড বলবৎ করেছে তাদের রাজ্যে। এরপর দেখো যে ইউসিসি বা ইউনিফর্ম সিভিল কোডের যে সপক্ষে কি কি যুক্তি রয়েছে। ডক্টর বি আর আম্বেদকর
যখন সংবিধান প্রণয়ন করেন তখন ইউসিসি কে কাম্য বলে মনে করেছিলেন, কিন্তু তার নেতৃত্বে সংবিধান প্রণেতারা ইউসিসি কে আইন দ্বারা প্রয়োগযোগ্য করার বিষয়ে ঐক্যমত্যে পৌঁছাতে পারেননি, ফলে ওই 44 এর আন্ডারে ঢুকিয়ে দেওয়া হয়েছিল ইউনিফর্ম সিভিল কোডের ইমপ্লিমেন্টেশনটাকে। এছাড়া কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে এই বিষয়ে তীব্র মতানৈক্য তৈরি হওয়ার ফলে আম্বেদকর প্রস্তাব করেছিলেন যে ইউসিসির বাস্তবায়ন আপাতত স্বেচ্ছামূলক থাকবে। ফলস্বরূপ এই ধারাকে মৌলিক অধিকারের পরিবর্তে নির্দেশমূলক নীতির অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়, এবং এই যে ইউসিসির সপক্ষে যুক্তিগুলো এরকম ভাবে দেওয়া যেতে পারে যে সাংবিধানিক আদেশ, যেমন ধরো ভারতের সংবিধানের রাজ্যনীতির যে ডিপিএসপির আন্ডারে দর্থহীন ভাবে বলা হয়েছে যে রাষ্ট্র ভারতের সমগ্র অঞ্চল জুড়ে নাগরিকদের জন্য একটি অভিন্ন দেওয়ানি বিধি নিশ্চিত করার চেষ্টা করবে। সুতরাং কনস্টিটিউশনাল ম্যান্ডেট কিন্তু একটা রয়েছে, এটা কিন্তু একটা খুব স্ট্রং গ্রাউন্ড যে ইউসিসি চালু করা যেতে পারে ভারত জুড়ে। এরপর সেটা হচ্ছে সমতা এবং ন্যায় বিচারের প্রচার। যেমন ধরো এই যে ধরো বিবাহ বিচ্ছেদ, উত্তরাধিকার, দত্তক গ্রহণ, এই সমস্ত ক্ষেত্রে নারীদের যে সমান অধিকার, ইকুয়ালিটি অফ ল ফর ওমেন, এবং মর্যাদা প্রদানের মাধ্যমে এই যে জেন্ডার যে ইনইকুয়ালিটি, লিঙ্গ বৈষম্য এবং নিপীড়নের বিরুদ্ধে লড়াই সুনিশ্চিত করে। এটা নারীদের তাদের একটা মৌলিক অধিকার লঙ্ঘনকারী যে পিতৃতান্ত্রিক একটা প্যাট্রিয়ার্কাল যে সোসাইটি এবং পশ্চাৎগামী কথাগুলিকে চ্যালেঞ্জ করার একটা ক্ষমতা দেবে। ঠিক আছে, এখনো একটা বড় অংশের সোসাইটির একটা বড় অংশের মানুষের কিন্তু চিন্তা ভাবনাটা রিগ্রেসিভ। ঠিক আছে, তারা কিন্তু এখনো মনে করে যে মেয়েদের হচ্ছে ঘরের মধ্যে বন্দি করে রাখতে হবে, হ্যাঁ, তো তাদেরকে হচ্ছে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে হবে, এই ধরনের ব্যাপারগুলো কিন্তু রয়েছে। তো সেক্ষেত্রে ইউসিসি কিন্তু একটা অত্যন্ত ইম্পর্টেন্ট মানে স্টেপ হতে পারে আগামী দিনে ইকুয়ালিটি এনশিওর করার ক্ষেত্রে। এছাড়া ন্যাশনাল ইন্টিগ্রেশন এবং সেকুলারিজমের জন্য দরকার যে ইউসিসি এটা নিশ্চিত করছে যে কোনো মানুষের জন্য ব্যক্তিগত আইন কখনোই তার ধর্ম দ্বারা প্রভাবিত হতে পারে না। ইউসিসি বিভিন্ন ধর্মের নিজস্ব ব্যক্তিগত আইন থেকে উদ্ভূত যে সাম্প্রদায়িক দ্বন্দ্ব, প্রত্যেকটা দ্বন্দ্বের মানে প্রত্যেকটা ধর্মের আলাদা আলাদা আইন, ঠিক আছে, ব্যক্তিগত আইন, তার থেকে ফলে কি হয়, একটা কমিউনাল একটা মানে একটা রিফটও কিন্তু তৈরি হয়, সাম্প্রদায়িক একটা দ্বন্দ্ব তৈরি হয়। এবং সকল নাগরিকের জন্য যদি একটা ইউনিফর্ম সিভিল কোড থাকে তাহলে সেখানে ন্যাশনাল ইন্টিগ্রেশন বা জাতীয় সংহতিটাও উৎসাহিত হবে, এবং প্রত্যেক ব্যক্তির জন্য সমতা, ভ্রাতৃত্ব এবং মর্যাদার নীতিগুলিও শক্তিশালী হবে। এছাড়া যেটা আইনি ব্যবস্থার সরলীকরণ, প্রত্যেকটা ধর্মের এই যে বারবার বলছি যেটা ব্যক্তিগত আইনের জটিলতা এবং দ্বন্দ্ব প্রত্যেকটার জন্য আলাদা। একটা হিন্দু ডিভোর্সের ক্ষেত্রে সুপ্রিম কোর্টকে পুরো হিন্দু ম্যারেজ অ্যাক্ট খুলে দেখতে হচ্ছে, মুসলিম ডিভোর্সের ক্ষেত্রে তাদের পুরো অ্যাক্ট খুলে প্রত্যেকটা প্রভিশন ধরে ধরে দেখতে হচ্ছে। এর ফলে আইনি ব্যবস্থাটা খুব জটিল হয়ে যাচ্ছে। তো ইউসিসি যদি চালু হয় তাহলে কিন্তু সাধারণ জনগণের কাছে আইনি ব্যবস্থাটা একটাই সিঙ্গেল আইন চলবে। ব্যক্তিগত ক্ষেত্রে এই ব্যাপারটা কিন্তু মানে আইনি ব্যবস্থাটা খুব সরলীকরণ হয়ে যাবে। এছাড়া যে বিদ্যমান যে সমস্ত আইনগুলো রয়েছে, এক্সিস্টিং যে সমস্ত ল গুলো রয়েছে, যেমন ধরো মানে এগুলো মানে ম্যাক্সিমাম রিগ্রেসিভ লোকজন বা ধর্মীয় যে সমস্ত নেতা টেতা, এনারা কি করেন যে এনারা হচ্ছে নিজস্ব স্বার্থের জন্য তথাকথিত যারা ঐতিহ্যবাদী, হেরিটেজ জন্য যারা বলে যে না না কোনো একটা চেঞ্জের এগেনস্টে যারা সবসময় একটা ধ্বজাধারী, ঠিক আছে, তারা কি বলেন যে এই ব্যক্তিগত আইনগুলো চেঞ্জ করার দরকার নেই। বা কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে এই 21st সেঞ্চুরিতে দাঁড়িয়ে আমাদের কিন্তু সমাজ অনেকটা এগিয়ে গেছে, তো সেখানে প্রত্যেকটা ধর্মের জন্য আলাদা আলাদা এইভাবে ব্যক্তিগত আইন থাকা কিন্তু এটা কখনোই কাম্য নয়, এটা কিন্তু জাতীয় সংহতির জন্যও ক্ষতিকারক। তো এবং সংস্কারেরও দরকার আছে। এই আইনগুলো বহু পুরনো আইন, ঠিক আছে, এই যে মুসলিমদের যে ম্যারেজের যে সমস্ত প্রথা, হিন্দুদের ম্যারেজের যে সমস্ত প্রথা, এগুলো পুরনো প্রথা, ঠিক আছে। এছাড়া এই রিগার্ডিং যদি তুমি দেখো যে এই যে মুসলিম মহিলাদের যে বিবাহ অধিকার সুরক্ষা আইনের কথা যদি তুমি বলো, যেটা 2019 সালে পাস হয়েছে, যেখানে মুসলিম ওমেন প্রোটেকশন অফ রাইটস অন ম্যারেজ অ্যাক্ট 2019, যেখানে বলছে যে 3 তালাকের ন্যায় মধ্যযুগীয় যে প্রথা সেটাকে দূরীভূত করা হয়েছিল। তো অবভিয়াসলি প্রত্যেকটা আইন, আমরা যত সমাজ এগোচ্ছে, যত সময় এগোচ্ছে, তত আমাদের মানে প্রত্যেকটা আইনের সংস্কার দরকার, তাই না? তো এই বিষয়গুলো কিন্তু সপক্ষে যুক্তি রয়েছে, এর সপক্ষে যুক্তিটা কিন্তু দিতে পারে এটা যে আর্গুমেন্ট ফর ফেভার অফ ইউসিসি, আর একটা দিতে পারে আর্গুমেন্ট এগেইনস্ট ইউসিসি। কি কি?
যেটা বলা হচ্ছে যে মেন উদ্বেগগুলো কি কি, যে ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘন, যেখানে বলছে যে সংবিধানের 25 নম্বর অনুচ্ছেদে তুমি যেখানে প্রত্যেকটা ধর্মীয় গোষ্ঠীকে আলাদা আলাদা ভাবে তুমি বলছো যে প্রত্যেকের ফ্রি প্র্যাকটিস অফ রিলিজিয়নের অধিকার থাকবে, মৌলিক অধিকার থাকবে, এবং 29 নম্বর অনুচ্ছেদে তাদের অনন্য সাংস্কৃতিক যে ঐতিহ্য, যে কালচারাল যে হেরিটেজ, সেইটাকেও প্রিজার্ভ করার কথা কনস্টিটিউশনের তরফ থেকে যেখানে বলা হচ্ছে, সেইখানে দাঁড়িয়েই তুমি যদি ইউসিসিটাকে যদি ইমপ্লিমেন্ট করো, সেইটা কিন্তু কোথাও গিয়ে ফান্ডামেন্টাল রাইট গুলোকে লঘু করে দেয়। ঠিক আছে, তো এই ব্যাপারটা রয়েছে। এছাড়া যে সাংস্কৃতিক যে সমস্ত বৈচিত্র্য রয়েছে, বিভিন্ন ধর্মের একটা নিজস্ব সোসাইটাল একটা কোড রয়েছে, হ্যাঁ, একটা কালচারাল কোড রয়েছে, এই ব্যাপারগুলো, এই যে স্বতন্ত্র রীতিনীতি ঐতিহ্য, এগুলোকে যদি তুমি ভায়োলেট করে সবার জন্য এক কানুন আনো, তাহলে কিন্তু একটা সামাজিক অস্থিরতার একটা কিন্তু তৈরি হতে পারে। এটা অস্বীকার করার জায়গা নেই, এটা কিন্তু হতে পারে। এরপর যেটা, সেটা হচ্ছে যে রাজনৈতিক অপব্যবহার। অনেক সময় কি হতে পারে যে নির্বাচনের সময় রাজনৈতিক নেতারা কি করতে পারে, যে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করতে কিন্তু ইউসিসি প্রণয়নের জন্য চাপ দিতে পারে। ঠিক আছে, এছাড়া সংখ্যালঘু যে সমস্ত সম্প্রদায়গুলো আমাদের ভারতবর্ষে, তাদেরকে প্রান্তিক করতে বা মার্জিনালাইজ করতে ইউজ করা যেতে পারে, মানে রাজনৈতিক ফায়দা তোলার কারণে মানে ইউসিসিটাকে ইউজ করা যেতে পারে। এছাড়া যে আইনি চ্যালেঞ্জ রয়েছে, যে ভারত জুড়ে যে ইউসিসি বাস্তবায়নের ব্যাপারটি যথেষ্ট আইনি চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে, কারণ এই ধরনের আইন সম্পর্কে বিভিন্ন রাজ্যের বিভিন্ন মতামত থাকতে পারে। খুব স্বাভাবিকভাবে কেরালার যা মতামত, নিশ্চয়ই গুজরাটের মতামত সেম হবে না, আবার তার সাথে নিশ্চয়ই আসামের মতামত সেম হবে না, বা তার সাথে নিশ্চয়ই আমাদের মধ্যপ্রদেশের মতামত সেম হবে না। প্রত্যেকটা রাজ্যের আলাদা আলাদা কনস্টিটিউশনাল অ্যারেনা রয়েছে, তো প্রত্যেকটা রাজ্যেই যে তারা এই লটাকে চালু করতে দেবে, এটা কিন্তু নাও হতে পারে। আর তাছাড়া এই যে ব্যক্তিগত আইনগুলো, সেগুলো কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউশনের কনকারেন্ট লিস্টে রয়েছে। ঠিক আছে, ওই 7th শিডিউলের আন্ডারে। তার ফলে এই যে ইউসিসি যদি লাগু করতে হয়, তাহলে কিন্তু কেন্দ্র রাজ্য সম্পর্কের দ্বন্দ্ব মাথাচাড়া দিয়ে উঠতে পারে। ঠিক আছে, এই ব্যাপারগুলো রয়েছে। বিশেষত যে ধরনের জায়গায় ধরো রাজ্যে এক সরকার, কেন্দ্রে আরেক সরকার, যেমন আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বা কেরালার ক্ষেত্রে বা অন্যান্য স্টেটের কিছু কিছু স্টেট রয়েছে এরকম, সেখানে তো এই ধরনের টাসেলটা তৈরি হতেই পারে। এছাড়া যেটা বলা হচ্ছে যে ভারতের যে অসংখ্য সম্প্রদায় বিবাহ বিচ্ছেদ, উত্তরাধিকার, দত্তক গ্রহণ, এগুলোর জন্য পৃথক পৃথক ব্যক্তিগত আইন অনুসরণ করে, এগুলোকে একটা একক করে সমন্বয় করা, এটাও কিন্তু যথেষ্ট একটা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। সেটা কিন্তু খুব সহজ জিনিস নয়। তো এরপর দেখো আমাদের যে ওয়ে ফরওয়ার্ড, যেটা ভবিষ্যতে গ্রহণীয় পদক্ষেপ রয়েছে, এটাও কিন্তু তোমাদের পরীক্ষায় দিতে পারে, যে ইউনিফর্ম সিভিল কোডের জন্য আমাদের ওয়ে ফরওয়ার্ড, আগামী দিনে কি কি করণীয়। সেটা হচ্ছে যে ইউনিফর্ম সিভিল কোড বাস্তবায়নের জন্য একটা ভারসাম্যপূর্ণ পদ্ধতির প্রয়োজন রয়েছে। কি কি নেওয়া যেতে পারে এখানে পদ্ধতি, সেটা হচ্ছে যে এই যে সমস্ত ইউসিসি কে একবারে তুমি যদি ইমপ্লিমেন্ট না করে, প্রত্যেকটা ধর্মের যে আলাদা আলাদা পার্সোনাল লস গুলো রয়েছে, সেখানে যদি তুমি ধীরে 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 সংস্কার করো, একবারে যদি একটা বিশাল পরিবর্তন করে দাও, সেটা না করে যদি গ্র্যাজুয়ালি রিফর্ম করা হয় প্রত্যেকটা ব্যক্তিগত আইনকে, তাহলে কিন্তু আগামী দিনে, আজ থেকে 40 বছর পর বা 50 বছর পর, ইউনিফর্ম সিভিল কোড কিন্তু ভালোভাবেই লাগু করা যেতে পারে। ঠিক আছে, তার জন্য প্রত্যেকটা ব্যক্তিগত আইনে ধীরে ধীরে সংস্কার করতে হবে। এরপর যেটা, সেটা হচ্ছে ঐক্য এবং অভিন্নতা। সেটা হচ্ছে বহু সংস্কৃতিবাদকে আমাদের স্বীকৃতি দেওয়া দরকার, ভারতবর্ষে বৈচিত্র্য বজায় রাখা দরকার। সব থেকে বড় কথা, এই জিনিসটা আমাদেরকে মানে জনমানুষের ক্লিয়ার হতে হবে যে ইউনিটি ইজ গ্রেটার দ্যান ইউনিফর্মিটি। ঠিক আছে, মানে ঐক্য অভিন্নতার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এছাড়া যে সমস্ত ধর্মীয় সংগঠন রয়েছে, হ্যাঁ, সমস্ত সম্প্রদায়ের যারা প্রতিনিধি রয়েছে, আইন বিশেষজ্ঞ রয়েছে, মানে এই ল রিলেটেড যারা একদম মানে যারা একদম বিশেষজ্ঞ, তাদের সাথে একটা পরামর্শ করা যেতে পারে, বিভিন্ন ধর্মীয় নেতাদের সাথে বৈঠক করা যেতে পারে। ঠিক আছে, এই পদ্ধতি ইউসিসির বিরুদ্ধে কি করবে, যে জনগণের যে একটা প্রতিরোধ বিভিন্ন রাজ্যে মানে ইমপ্লিমেন্ট করতে গেলে একটা প্রতিরোধ আসতেই পারে। ঠিক আছে, বিভিন্ন কমিউনিটি প্রতিরোধ করতেই পারে, তো সেটা একটা প্রশমিত হতে পারে, এবং বিধিটির যে গ্রহণযোগ্যতা, ইউনিফর্ম সিভিল কোডের যে গ্রহণযোগ্যতা, সেটা সমাজে বাড়াতে পারে। এছাড়া রাজ্য স্তরে যে ইউসিসি উদ্যোগগুলোর বাস্তবায়ন, রাজ্যগুলিকে স্থানীয় পর্যায়ে ইউসিসি বাস্তবায়নের অনুমতি দিতে হবে, মানে যদি দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে এর কার্যকারিতা এবং গ্রহণযোগ্যতা পরিমাপ করা যেতে পারে। একটা পাইলট প্রজেক্ট হিসাবে হচ্ছে কিছু জেলায় ইউসিসি চালু করা হলো। ঠিক আছে, এরকম যদি করা যেতে পারে, একটা এক্সপেরিমেন্টাল বেসিসে করা যেতে পারে। যদি জনগণ মানলো তো না মানলে সেক্ষেত্রে আগামী দিনে অন্য স্টেপ নেওয়া যাবে। গোয়া এবং উত্তরাখণ্ডের মতন রাজ্যগুলো
কিন্তু ইউসিসি ইতিমধ্যেই বাস্তবায়ন করেছে, যা বললাম, যেটা নাকি অন্যান্য রাজ্যের ক্ষেত্রে কিন্তু একটা রোল মডেল হিসেবে কাজ করতে পারে। ঠিক আছে, তো এই মোটামুটি আমাদের ভবিষ্যতে গ্রহণীয় পদক্ষেপ বা ওয়ে ফরওয়ার্ড। তাহলে আমরা এখানে কি কি পড়লাম? আমরা এখানে যেটা আচ্ছা, আরো দুটো পয়েন্টস রয়েছে, যেটা হচ্ছে রাজনৈতিক ইচ্ছা শক্তি নিশ্চিত করা, যে রাজনৈতিক স্বার্থ হাসিলের হাতিয়ার হিসেবে না ব্যবহার করে সমাজে যাতে ইনক্লুসিভিটি, অন্তর্ভুক্তিমূলক সমাজ যাতে সংস্কার করা যায়, নারীদের অধিকার যাতে বাড়ানো যায়, ঠিক আছে, মানে বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে মানে লিঙ্গ বৈষম্যর ব্যাপারটা যাতে না থাকে, তার জন্য কিন্তু ইউসিসির বাস্তবায়নটা প্রয়োজন। এছাড়া যে সাংবিধানিক দৃষ্টিকোণ, যে বলছে যে সাংস্কৃতিক স্বায়ত্তশাসনকে কিন্তু 29 নম্বর অনুচ্ছেদের আন্ডারে কিন্তু আমাদের সাপোর্ট করা হয়েছে। তো বিভিন্ন সম্প্রদায়ের এটা মূল্যায়ন করতে হবে যে বহু বিবাহ, একতরফা বিবাহ বিচ্ছেদের মতন যে প্রথাগুলো তাদের সাংস্কৃতিক মূল্যবোধের সাথে কতটা সামঞ্জস্যপূর্ণ। আমাদের মেন টার্গেটটা কি? আমাদের হচ্ছে এমন একটা ন্যায়সঙ্গত কোড তৈরি করব যা জাতি, ধর্ম, লিঙ্গ নির্বিশেষে নাগরিকদের মধ্যে একটা সমতা, মানে ইকুয়ালিটির জায়গাটা, ইকুয়ালিটি বিফোর ল এবং ন্যায় বিচার, জাস্ট যে একটা ন্যায় বিচার, মানে যেটা সঠিক ন্যায় বিচার, সেটাকে উৎসাহিত করবে, লিঙ্গ বৈষম্যটা কমাবে এবং একটা সুন্দর সমাজ আমাদের আগামী দিনে তৈরি করবে। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের টপিক। তো আবারও বলছি, আমাদের একটা নিউ কম্বাইন্ড ব্যাচ মিসেলিনিয়াস ক্লার্কশিপ, আইডিও, এমভিআই, ডাব্লিউবিপি, কেপি, রেল, এসএসসি এগুলোর জন্য লঞ্চ হতে চলেছে 2025-এর। আমরা এখন থেকে প্রিপারেশন শুরু করলে কিন্তু আমরা আগামী দিনের এক্সামগুলো ভালোই সাকসেস পাবো এবং সেখানে প্রিলিমস, মেন্স প্রত্যেকটা জায়গাতেই আমাদের তরফ থেকে আমরা তোমাদের সাহায্য করবো। যদি তোমরা এনরোল হতে চাও তাহলে ওই দেখো স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সেখানে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারো বা টেক্সট করতে পারো বা আমাদের ডিরেক্ট কলও করতে পারো। ঠিক আছে, তাহলে আমরা এইখানে যে মেন জায়গাগুলো পড়লাম, তাহলে কি কি ইউসিসি কি, ইউসিসি রিলেটেড কিছু কিছু মামলা, সেগুলো কি কি, ইউনিফর্ম সিভিল কোডের কি 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 ব্যাকগ্রাউন্ড রয়েছে, বর্তমানে ভারতবর্ষে কি কি সিভিল কোড রয়েছে, তার সাথে ইউসিসির সপক্ষে যুক্তি, মানে আর একটা হচ্ছে ইউসিসির বিপক্ষে যুক্তি, আর একটা হচ্ছে আমাদের ওয়ে ফরওয়ার্ড। ঠিক আছে, তো মোটামুটি এখানেই আমি আজকের ইয়েটা শেষ করছি। তো ভালো লাগলে ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মাঝখানে শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশনের বেল আইকনটা প্রেস করে দাও, যাতে এরকম আরো ভালো ভালো ভিডিও তোমাদের জন্য মানে যাতে আমরা আনতে পারি এবং তোমরা তার নোটিফিকেশন যখনই আমরা পোস্ট করবো ভিডিও তখনই তোমরা পেয়ে যাও। সো আজকের মতো থ্যাংক ইউ, ধন্যবাদ, গুড নাইট, প্রত্যেকে ভালো থাকো।